আমাদের চ্যানেলে নতুন নতুন পর্ব গল্প পড়তে ও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। 2 বছর পার হতে চললো মাহিম, আর তুই এখনো সিঙ্গেলই রয়ে গেলি। আমাদের দেখ, আমরা দুজন কত হ্যাপি আছি, আর তুই সবসময় মুখটা গোমরা করে রাখিস। একা একা চুপচাপ ক্লাস করিস। কত সুন্দরী সুন্দরী মেয়ে আছে আমাদের ক্লাসে, একজনকেও কি তোর ভালো লাগে না? আসলেই ও এমন করছে কেন? নিজেকে সবার থেকে লুকিয়ে রাখে, কারোর সাথে তো এমনি মিশেও না। কথাগুলো বলছিল মাহিমের বেস্ট ফ্রেন্ড শুভ আর ওর গার্লফ্রেন্ড তাসনিয়া। ওরা দুজন মাহিমের সবচেয়ে কাছের বন্ধু। ওরা দুজন ওকে নিয়ে অনেক চিন্তিত। বলতে গেলে প্রেম ভালোবাসা এইসব কোনো কিছুতেই মাহিম বিশ্বাস করে না কিংবা ওকে আকৃষ্ট করে না। মাহিম সবসময় একা চুপচাপ থাকে, শুধুমাত্র শুভ আর তাসনিয়ার সাথে কথা বলে, তাও খুব কম। বাকিদের সাথে দরকার ছাড়া কোনো কথা বলে না। মাহিম ফোন চালাতে চালাতে শুভ আর তাসনিয়াকে উদ্দেশ্য করে বলে, দেখো, আমার এসবে মন টানে না। আমি একাই ভালো আছি। একা মানুষের একা থাকাই ভালো। শুধু শুধু অন্য কারো প্রতি দুর্বল হয়ে সেই দিন শেষে কষ্টই পেতে হবে। তার চেয়ে একাই ভালো আছি। আর আমার মেয়েদের পিছনে ঘোরা বা সময় নষ্ট করা একদম পছন্দ না। আমাকে আমার মতো থাকতে দে। শুভ হতাশ হয়ে বেঞ্চে বসে মাহিমের দিকে তাকিয়ে বলল, ভাই, তুই চাইলে আমাদের ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়েটা, যার জন্য আমাদের পুরো ক্লাসের সব ছেলেরা পাগল, ওর সাথে রিলেশন করতে পারিস। একমাত্র তুই কখনো ওর ধারে কাছে যাসনি। একবার ট্রাই করে দেখ তো। দরকার নাই, একাই ভালো আছি। পাশে থেকে তাসনিয়া শুভর কান টেনে ধরে জিজ্ঞেস করে। কি? তার মানে তুই গিয়েছিলি? শুভ থতমত খেয়ে বলল, আরে না না, আমি যাব কেন? আমার তো তুমি আছো, তোমাকে ছাড়া আমি অন্য কাউকে দেখি না। মিথ্যা! তুমিও সাবিহার জন্য পাগল, তাই না? মাহিম শুভ আর তাসনিয়ার খুনসুটি দেখে মুচকি হাসে। আর অমনি সঞ্জিদা ক্লাসে প্রবেশ করে, ওর মেয়ে বান্ধবীদের সাথে নিয়ে। মাহিম একবার সঞ্জিদার দিকে তাকিয়ে তার পর মুহূর্তেই ও জানালার বাইরে তাকিয়ে থাকে। সঞ্জিদা বেশ সুন্দরী, মনকাড়া একটা মেয়ে। ব্রাউনিশ চুলের কালার, দুধের মতো ফর্সা গায়ের রং, আর দেহের গঠনও আকর্ষণীয়। ওকে যে একবার দেখে ওর জন্য পাগল হতে বাধ্য, শুধুমাত্র মাহিম বাদে। একমাত্র পুরো ক্যাম্পাসে ওই কোনো মেয়েকে পাত্তা দেয় না। যাই হোক, শুভ তাসনিয়াকে মানিয়ে মাহিমকে বলল, তোকে প্রেম করাতে গিয়ে নিজেই ফেসে যাচ্ছি, থাকার দরকার নেই। চল রহিম চাচার চা খেয়ে আসি, মাথাটা ঝিম দিয়ে আছে। চলো। মাহিম শুভ আর তাসনিয়া ক্লাস থেকে বের হয়ে যাচ্ছিল। সানজিদার গ্রুপে থাকা একটা মেয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, তাসনিয়ার সাথে থাকা ওই ছেলেটাকে দেখেছিস তোরা? কোনটা? ছেলে তো দুইটা। আরে কি নাম জানি? হ্যাঁ, মনে পড়েছে, মাহিম। এই যে চুল বড়, সবসময় চুপচাপ থাকে। ছেলেটা কারোর সাথে মিশে না, কেমন জানি। কেন রে, তোর বুঝি ভালো লাগছে ওকে? আরে না, ভালো তো দূরের কথা, বলতেও ভয় করে। কেমন জানি রাগী আর গম্ভীর হয়ে থাকে। মেয়েগুলোর কথা এতক্ষণ সানজিদা শুনছিল। ওকে উদ্দেশ্য করে ওর একটা বান্ধবী বলে, সানজিদা, তোর কাছে মাহিম ছেলেটাকে কেমন লাগে? বান্ধবীদের কাছ থেকে এমন অপ্রস্তুত প্রশ্ন শুনে সানজিদা একটু বিচলিত হয়, কিন্তু নিজেকে সামলে বলল, আমি খেয়াল করিনি ওকে। তা কিভাবে করবে? তুই তো সারাদিন পড়াশোনা নিয়ে থাকিস। আমাদের ক্লাস টপার তুই, দেখতেও অসম্ভব সুন্দরী। একটা ছেলেকেও পাত্তা দিস না। তোর জন্য ভার্সিটির সব ছেলেরা পাগল, আর তুই কাউকেই পাত্তা দিস না। আচ্ছা, তোর কি কোনো লুকানো বয়ফ্রেন্ড আছে নাকি? হ্যাঁ, সত্যি করে বল। না না, আমার রিলেশন পছন্দ না, এমনিতেই ভালো আছি। আচ্ছা তোরা থাক, আমি লাইব্রেরি থেকে একটা বই নিয়ে আসি। ওকে। সানজিদা লাইব্রেরির দিকে যেতে যেতে ভাবছে, আসলে মাহিম কেমন জানি অদ্ভুত একটা ছেলে। ক্লাসের প্রতিটা ছেলে আমার দিকে তাকায়, আমার সাথে বন্ধুত্ব করতে চায়, কথা বলতে চায়, কিন্তু মাহিম আজ পর্যন্ত কোনো দিন আমার সামনেও আসেনি। এমন ছেলেও হয় নাকি? নাকি তার কাছে আমি সুন্দরীই না? কি জানি, থাক আর না ভাবি। সানজিদা এরপর লাইব্রেরিতে চলে যায়। এদিকে শুভরা চা খাচ্ছিল। মাহিম হঠাৎ করে শুভকে বলে ওঠে, শোন, কালকে নতুন বাসায় শিফট হচ্ছি, তোরা একটু হেল্প করবি? শুভ চায়ে চুমুক দিতে গিয়েও থেমে গিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তাসনিয়া, তোমার কোনো সমস্যা আছে? আসতে পারবে তো? পারবো, কাল তো শুক্রবার, সো সমস্যা হবে না। ঠিক আছে, তো কখন আসবো আমরা সেটা বল। সকাল 8টা-9টার মধ্যে চলে আসিস। শুভ আর তাসনিয়া ঠিক আছে বলল। তাসনিয়া মাহিমকে আবার জিজ্ঞেস করলো, আচ্ছা, নতুন বাসাটা কোথায় নিয়েছিস? এখানে। ও, তাহলে তো ভার্সিটি থেকে কাছেই।
আঙ্কেল জানে বাসা নিয়েছিস? হুম, ফ্ল্যাটটা সেই কিনে দিয়েছে। শুভ পাশ থেকে আস্তে করে বলল, আচ্ছা মাহিম, তুই চাইলে তো আঙ্কেলের সাথে থাকতে পারিস, তোদের এত বড় বাড়ি আছে, তাও এভাবে। মাহিম কিছুটা রাগী কণ্ঠে বলল, এক কথা বারবার জিজ্ঞেস করবি না, সবই জানিস। যেখানে আমি শান্তি পাই না সেখানে থাকার মানে কি? আর সে ভালোই আছে, তার সেবা করার জন্য অনেক মানুষ আছে। সো আমাকে আমার মতো একা থাকতে দে। শুভ কিছু বলতে যাবে তাসনিয়া ওর হাত চেপে ধরে ইশারায় চুপ থাকতে বলে। শুভ আর কিছু বলে না। এরপর ওরা ক্লাসে চলে যায়। সেদিন ওভাবেই শেষ হয়। পরের দিন সকালে যথারীতি প্ল্যান অনুযায়ী শুভ আর তাসনিয়া এসে উপস্থিত। ওরা তিনজন মিলে সবকিছু গুছিয়ে ফেলে। তারপর লোকেরা এসে একে একে সবকিছু নিয়ে পিকআপে লোড করে ফেলে। ওরা পিকআপের সাথে সিএনজিতে করে মাহিমের নতুন বাসার দিকে রওনা হয়। ছুটির দিন সকাল সকাল রাস্তা ফাঁকা থাকায় 1 ঘন্টার মধ্যে ওরা নতুন জায়গায় পৌঁছে যায়। শুভ আর তাসনিয়া সিএনজি থেকে নেমে জায়গাটা দেখে বেশ অবাক হয়। বেশ ভিআইপি একটা জায়গা, আর চারপাশের বিল্ডিং গুলো বেশ উঁচু উঁচু। এরপর লোকেরা মাহিমের আসবাবপত্রগুলো একে একে 7 তলায় নিয়ে আসে। শুভ আর তাসনিয়া প্রথম মাহিমের ফ্লাইটে ঢুকতেই স্তব্ধ। বিশাল বড় একটা ফ্লাইট। ওরা দুজন অবাক হয়ে দেখছে। শুভ মাহিমকে বলল, ভাই, তুই এত বড় একটা ফ্ল্যাটে একা থাকবি, তোর ভয় করবে না? আমি ভূতকে ভয় পাই না। পাশ থেকে তাসনিয়া রসিকতা করে বলে, হ্যাঁ ঠিক তো, ভূত উল্টা তোকে ভয় পায়। হা হা হা। শুভ আর তাসনিয়া হাসাহাসি করছে। মাহিমও না হেসে পারল না, তবে খুব অল্প, যা শুভ আর তাসনিয়ার চোখেও পড়েনি। আসবাবপত্র অল্প থাকায় নিয়ে আসতে বেশি সময় লাগলো না। লোকেরাই মাহিমের কথা মতো সবকিছু সাজিয়ে দিয়ে টাকা নিয়ে চলে গেল। এরপর ওরা তিনজন মিলে বাকিটা গুছিয়ে ফেললো। পুরো ঘরটা এখন দেখার মতো। তাসনিয়া শুভকে মজা করে বলল, আমাদের বিয়ের পর এমন একটা ফ্ল্যাট কিনে দিবা, তুমি আর আমি থাকবো। ঠিক আছে, দিবনি। তার আগে একটা টাকার গাছ খুঁজে নি। বলে হেসে দেয়। মাহিম পাশ থেকে বলল, চিন্তা করিস না, তোদের বিয়েতে এমন একটা ফ্ল্যাট গিফট দিবনি। শুভ আর তাসনিয়া লজ্জা পেয়ে বলল, ধুর, কি যে বলিস না, তোর দিতে হবে না, আমি কিনবনি ইনশাল্লাহ। নিবি না? ঠিক আছে, দিব না। যা, তোদের ছেলে মেয়েকে দিবনি তাহলে। বলে মাহিম মুচকি হাসলো। শুভ আর তাসনিয়া লজ্জায় শেষ। শুভ উঠে দাঁড়িয়ে বলল, উফ, তাসনিয়া চলো তো খাবার নিয়ে আসি, ওর ক্ষুধা লাগছে, তাই আমাদের পিছনে লাগছে। হ্যাঁ হ্যাঁ চলো। তাসনিয়া আর শুভ খাবার আনতে চলে যায়। ওদের সবকিছু গুছাতে গুছাতে কিছুটা দুপুর হয়ে গিয়েছে। তাই শুভ চাচ্ছে লাঞ্চটা মাহিমের সাথেই করে যাবে ওরা। মাহিম ওর বেডরুমের বারান্দায় গিয়ে দাঁড়ায়। বেশ বাতাস আর রোদ, আশেপাশের সব বড় বড় দালান, মাঝে মাঝে ফাঁকা জায়গাও দেখা যায়। মাহিমই এই বাসাটা পছন্দ করেছিল, কারণ এখানে সবকিছু যান্ত্রিক কোলাহল নেই। একদম চুপচাপ শান্ত পরিবেশ। ওর একাকিত্বের সময়টা আরো একাকিত্বে হয়তো কাটাতে পারবে, তাই এই ফ্ল্যাটটা নেওয়া। যাই হোক, এরপর খাবার নিয়ে আসলে সবাই মিলে খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে শুভ আর তাসনিয়া বিদায় নিয়ে চলে যায়। মাহিম অনেক ক্লান্ত থাকায় বিছানায় শোয়া মাত্রই ঘুমিয়ে পড়ে। রাতে ওর ঘুম ভাঙে। মাতুর চোখে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 8:17 বাজে। কফি খেতে খুব ইচ্ছে করছিল, তাই কোনো রকম ফ্রেশ হয়ে উঠে কফি বানাতে গিয়ে দেখে কফি শেষ। দীর্ঘ একটা শ্বাস ছেড়ে এক প্রকার বাধ্য হয়ে বের হয় কফি কিনতে। কফি কিনে লিফট থেকে বের হয়ে করিডোর থেকে হেঁটে যেই ওর ফ্ল্যাটের সামনে গিয়ে দাঁড়ায় আর চাবি দিয়ে দরজা খুলতে নাই, অমনি মাহিম দেখে ওর পাশের ফ্ল্যাটের দরজায় একটা মেয়ে হাঁ করে ওর দিকে তাকিয়ে আছে। মাহিম ভালো করে তাকিয়ে দেখে মেয়েটা আর কেউ নয়, সানজিদা। ওরা দুজন অবাক হয়ে দুজনের দিকে তাকিয়ে আছে। দুজন ভূত দেখার মতো শকড হয়ে আছে। মাহিম মনে মনে ভাবছে, সানজিদা এখানে কেন, আর সানজিদা ভাবছে মাহিম এখানে কেন। দুজনের মাঝে চরম নীরবতা, কিন্তু সানজিদা এই নীরবতা ভেঙে প্রথমে বলে ওঠে, তুমি এখানে কিভাবে? আমি আজ এখানে শিফট হয়েছি, এটা আমার ফ্ল্যাট। শিট। এত অবাক হওয়ার কি আছে? তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই, বাই। বলে মাহিম ওর ফ্লাইটের ভিতরে চলে যায়। গিয়ে সোফার উপর বসে পড়ে আর মনে মনে ভাবে,
ভার্সিটির এত মেয়ে থাকতে এই মেয়েটাই আমার প্রতিবেশী হতে হলো। হায় রে, এখানে এসেও শান্তি নাই। মাহিম এসব ভাবছিল, অমনি বেল বেজে ওঠে। মাহিম বুকুচকে বলে, এখন আবার কে আসলো? ও উঠে দরজা খুলে দেখে সানজিদা রাগান্বিত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। মাহিমও বিরক্ত নিয়ে সানজিদার দিকে তাকিয়ে আছে। দুজনের মাঝে আবার সেই নীরবতা। মাহিম কিছু বলতে যাবে, অমনি সানজিদা ওর বাসার ভিতর ঢুকে পড়ে। মাহিম আশ্চর্য হয়ে সানজিদার পিছনে পিছনে এসে অবাক কণ্ঠে বলে, এ কি বাসার ভিতরে ঢুকছো কেন? সমস্যা কি? সানজিদা বাসার ভেতরে এসে ভালো করে আশেপাশে দেখে মাহিমের দিকে তাকিয়ে বলে, বেশ করেছি। তুমি আমার মুখের উপর তখন দরজা লাগিয়ে দিলে কেন? এটা কেমন ব্যবহার? ভালো করেছি। তুমি যাও এখান থেকে, কেউ দেখে ফেলবে। আর তোমার বাবা মাও বা কেমন এত রাতে একটা মেয়েকে বাসার বাইরে বের হতে দিচ্ছে? বের হও। সানজিদা আস্তে করে বলে, আমাকে কিছু বলার মতো কেউ নেই, যাচ্ছি আমি, কিন্তু এক শর্তে। আবার কিসের শর্ত? আমি যে এখানে থাকি এবং তুমি যে আমার পাশেই থাকো, এটা ভার্সিটির কাউকে বলতে পারবা না। প্রমিস করো। আমার খেয়ে দে কাজ নাই না যে তোমার সম্পর্কে অন্যদের কাছে বলবো? প্রমিস করার কিছুই নেই। তুমি যে এখানে আছো আমি ধরে নিলাম জানিই না। হ্যাপি? এখন যাও। সানজিদা মুড়ির মুখে মাহিমের দিকে একবার তাকিয়ে চুপচাপ চলে যায়। মাহিম দ্রুত দরজা লাগিয়ে দিয়ে সবার আগে এক গ্লাস পানি খেয়ে নেয়। পানি খেয়ে আবার সোফায় বসে। মাথাটা পুরো হ্যাং হয়ে আছে ওর। কিছুটা সময় নিয়ে নিজেকে শান্ত করে তারপর ভাবে, আচ্ছা সানজিদা এভাবে কেন বললো যে ওকে কিছু বলার মতো কেউ নেই? তার মানে কি ও আমার মতো একা? না না, এটা অসম্ভব। এই যান্ত্রিক শহরে একটা মেয়ে কিভাবে একা একা থাকবে? না, এবার দ্রুত কফিটা বানিয়ে খাই, না হলে মাথা খারাপ হয়ে যাবে। অন্যদিকে সানজিদা ওর ফ্ল্যাটে গিয়ে চুপচাপ বসে আছে। ও কল্পনাও করেনি ক্লাসের সবচেয়ে অদ্ভুত ছেলেটা, যে ওকে একদমই পছন্দ করে না, সে ওর প্রতিবেশী হবে। ও ভয়ে আছে যদি মাহিম ক্লাসের কাউকে ওর এখানে থাকার কথা বলে দেয়, তাহলে তো ও অনেক বড় সমস্যায় পড়ে যাবে। আবার মাহিমের আচরণ দেখে ওর মনে হচ্ছে না, মাহিম কাউকে কিছু বলবে না। সানজিদার মনটা আবারও বেশি খারাপ হয় মাহিমের আচরণ দেখে। আজ পর্যন্ত কোনো ছেলে ওর সাথে এমন আচরণ করেনি। ও বুঝতেই পারছে না মাহিম এমন কেন। সানজিদা এইসব ভাবতে ভাবতে অনেক সময় পার করে দেয়। পরদিন সকালে মাহিমের ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বারান্দায় যায় কফি খেতে। ওর বারান্দায় কোনো গ্রিল নেই, খোলা বারান্দা, তাই ইটের ওপর ভর দিয়ে কফির কাপে এক চুমুক দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে হঠাৎ নাকে অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ ভেসে আসে। ও ঠিক বাম পাশ থেকে ঘ্রাণটা আসছিল। মাহিম বাম পাশে তাকাতেই স্তব্ধ হয়ে যায়। মাহিম দেখে রোদেলা আকাশের সূর্যের কিরণে ঝলমলিয়ে সানজিদা ওর ঘন কালো লম্বা চুলগুলো ছেড়ে দিয়ে ঠিক ওর পাশের বারান্দায় দাঁড়িয়ে আছে। সম্ভবত ভিজে চুলগুলো শোকাচ্ছে। মাহিম এই দৃশ্য দেখে হা করে তাকিয়ে আছে। সানজিদাকে অসম্ভব সুন্দরী লাগছিল। ও চুল মুছতে মুছতে হঠাৎ করে ডান দিকে তাকাতেই মাহিমের সাথে ওর চোখাচোখি হয়। সানজিদা ভীষণভাবে লজ্জা পায় মাহিমকে দেখে। এদিকে মাহিম বেচারা হা করে তাকিয়ে আছে। সানজিদা দ্রুত ওড়না ঠিক করে বুকুচকে জোর কণ্ঠে মাহিমকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করে, ব্যাপার কি? এভাবে হা হয়ে তাকিয়ে আছো কেন? মেয়ে মানুষ কি আগে কখনো দেখোনি? সানজিদার লজ্জাজনক প্রশ্ন মাহিমের হুঁশ ফিরে। ও কোনোভাবে নিজেকে সামলে দ্রুত কফির মগে এক চুমুক দিয়ে সামনের দিকে চুপচাপ তাকিয়ে থাকে। সানজিদা মাহিমের এই কাণ্ড দেখে বলে, এখন ভদ্রসাজের ফন্দি চলছে তাই না? এই যে মিস্টার। মাহিম এদিক ওদিক তাকিয়ে সানজিদার দিকে ফিরে বলল, আমাকে বলছো? সানজিদার হাসি পাচ্ছিল অনেক। কোনো মতে হাসি চেপে রাগী ভাব নিয়ে বলে, এই সাততলায় আপনি ছাড়ার কে আছেন? ভূত? অবশ্যই তোমাকে বলছি। ও ভালো, তো কি হয়েছে? সমস্যা কি? আমার সমস্যা? আমার তো কোনো সমস্যা নেই। সমস্যা তোমার। আমারও কোনো সমস্যা নেই, আমি তো আরামে কফি খাচ্ছি। এই যে। বাবা, তুই কফি খাচ্ছিলে ভালো কথা, কিন্তু আমার দিকে তাকালে কেন? আমি তোমাকে দেখিনি, আমি প্রাকৃতিক সৌন্দর্য দেখছিলাম। ওই যে দেখো কত সুন্দর একটা নদী। সানজিদা মাহিমের কথা মতো অন্যদিকে তাকিয়ে দেখে কিছুই নেই। ও রাগ করে যে আবার মাহিমের দিকে তাকায়, দেখে মাহিম নেই।
মানে পালিয়েছে। সঞ্জিতা আবার হেসে দেয়। ও চুলগুলো মুছতে মুছতে মাহিমের কথা ভাবছে আর হাসছে। এমন অদ্ভুত ছেলে ও আগে কখনো দেখেনি। মাহিমুর রুমে এসে বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। বেশ ভালোই হার্টবিট হচ্ছে। বেচারা জীবনের প্রথম এমন লজ্জাজনক পরিস্থিতি পড়েছে। ওর মনে মনে বলে, মাহিম, এই মেয়ে খুব ডেঞ্জারাস, এর থেকে দূরে থাকতে হবে তোকে। উফ, কেউ এতটা সুন্দরী কিভাবে হয়? আমি তো মনে হয় ওর দিকে আর তাকাতেই পারবো না। এরপর মাহিম রেডি হয় ভার্সিটি যাওয়ার জন্য। একা থাকার কারণে সকালের নাস্তাটাও করতে পারে না, কারণ কে বা বানিয়ে দিবে ওকে। সবসময় না খেয়ে ভার্সিটিতে যায় ও। আজও তার ব্যতিক্রম হলো না। যাই হোক, এরপর মাহিম কিচেনে গিয়ে একবার চেক দিয়ে সবকিছু অফ করে বাসায় বাইরে এসে চাবি দিয়ে লক করে যে লিফটের দিকে যাবে, অমনি সেই সকালের ঘ্রাণ ও পায়। মাহিমের হার্টবিট বেড়ে যায়। ও একটু থেমে পিছনে তাকাতেই দেখে সঞ্জিতা খুব সুন্দর মিষ্টি কালারের একটা ড্রেস পরেছে। অসম্ভব সুন্দরই লাগছিল ওকে। ওদের দুজনের আবার চোখাচোখি হয়। মাহিম এক ব্লক সঞ্জিতাকে দেখে দ্রুত লিফটের কাছে চলে যায় নিচে নামার জন্য, কিন্তু লিফট এখনো 11 তলায় আছে। তাই মাহিমকে বাধ্য হয়ে অপেক্ষা করতে হয় লিফটের সামনে। এর মধ্যে ওর পাশে এসে সঞ্জিতা দাঁড়ায়। সঞ্জিতা মাহিমকে দেখে মনে মনে একটু লজ্জা পাচ্ছিল। এই প্রথম এত কাছ থেকে মাহিমকেও দেখছে। ভার্সিটিতে খুব কম মাহিমকে দেখা যায়। কেমন জানি নিজেকে গুটিয়ে রাখে। মাহিম দেখতে বেশ লম্বা, শ্যামলা গায়ের রং, সিল্কি চুল, একটা নায়ক নায়ক ভাব আছে। তবে সেটা সবসময় ও লুকিয়ে রাখে, যে সঞ্জিতা এখন স্পষ্ট বুঝতে পারছে। ওরা দুজন পাশাপাশি দাঁড়িয়ে আছে। মাহিমের কেমন জানি অস্বস্তি লাগছে। ওর মন চাচ্ছে সিঁড়ি দিয়ে নেমে যাক। সঞ্জিতার সাথে একসাথে ও লিফটে নামতে পারবে না, কিন্তু 7 তলার সিঁড়ি থেকে নামতে নামতেও ক্লান্ত হয়ে যাবে। আবার সঞ্জিতার সাথেও যেতে চাচ্ছে না। এসব ভাবতে ভাবতে মাহিম সিঁড়ির দিকে হাঁটা দেয়। সঞ্জিতা খপ করে মাহিমের হাত ধরে ফেলে আর জিজ্ঞেস করে, ওদিকে কোথায় যাচ্ছ? সিঁড়ি দিয়ে চলে যাব। লিফট চলে এসেছে তো। তুমি যাও, আমি যাব না। যেতে হবে। তুমি লিফট দিয়ে যাও, আমি বরং সিঁড়ি দিয়ে যাচ্ছি। কেন? আবার কেন কিসের? তুমি তো আমাকে দেখতেই পারো না, তাই আমি সিঁড়ি দিয়ে যাচ্ছি, তুমি লিফট দিয়েই যাও। সঞ্জিতার এই কথা শুনে মাহিম অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। এর মধ্যে লিফট চলে আসে। সঞ্জিতা মাহিমের লিফটে ওঠার জন্য অপেক্ষা করছে, তারপর ও যাবে। মাহিম লিফটে উঠে না দেখে সঞ্জিতা বলে, কি ব্যাপার, যাও। যাচ্ছি। সঞ্জিতার ধমক খেয়ে মাহিম লিফটে উঠে, কিন্তু ওর খুব খারাপ লাগছিল। লিফটটা যে বন্ধ হবে হবে তখনই মাহিম লিফটের দরজা থামিয়ে ফেলে আর এক টান মেরে সঞ্জিতাকে লিফটের ভিতর নিয়ে আসে। সঞ্জিতা মাহিমের হঠাৎ টানে টাল সামলাতে না পেরে সোজা ওর বুকের উপর এসে পড়ে। ও অবাক হয়ে যায় মুহূর্তেই। মাহিম এটা করলো কি? লিফটটা আপন গতিতে 7 তলা থেকে নিচে নেমে আসছে, কিন্তু ওরা দুজন একে অপরের সাথে মিশে দুজন দুজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। সময় যেন ওদের মাঝে থমকে গিয়েছে। যে মাহিম ওকে দেখতে পারে না, তার বুকের উপর এখন সঞ্জিতা। হঠাৎ করে লিফটটা 4 তলায় নামে। বেল বাজতেই ওরা দ্রুত একে অপরকে ছেড়ে দুজন দুপাশে চলে যায়। ওদের দুজনের হৃদস্পন্দন অনেক বেড়ে গিয়েছে। লিফটের দরজা খুলে একজন বয়স্ক লোক লিফটে উঠেন। এরপর তারা সাথেই ওরা দুজন নিচে চলে যায়। সঞ্জিতা কল্পনাও করেনি এমন একটা পরিস্থিতিতে এই সকাল সকাল ওকে পড়তে হবে। সব দোষ মাহিমের। ওরা দুজন দ্রুত লিফট থেকে বেরিয়ে বাইরে চলে আসে। মাহিম দ্রুত পায়ে বিল্ডিং এর বাইরে এসে রিক্সার জন্য অপেক্ষা করতে থাকে, যাতে সঞ্জিতার মুখোমুখি আর না হতে হয়। কিন্তু লাভ কি, সে সঞ্জিতা ঘুরে ফিরে আবার ওর পাশে এসে দাঁড়ায়, তবে অনেকটা দ্রুত বজায় রাখে। মাহিম রিক্সার জন্য অপেক্ষা করতে করতে আর চোখে একবার সাবিহার দিকে তাকায়। দেখে মেয়েটার ফর্সা মুখখানা লজ্জায় গোলাপি হয়ে আছে। এই দৃশ্য দেখে ও মুগ্ধ হয়। সঞ্জিতাও একটু পরপর মাহিমের দিকে তাকাচ্ছিল। যেহেতু ওর পাশেই মাহিম দাঁড়িয়েছিল, তাই ওর তাকানোটাই স্বাভাবিক। ভিআইপি এলাকা হওয়ায় রিক্সা খুব কম দেখা যায়। ও
ওরা প্রায় 10 মিনিট অপেক্ষা করে, কিন্তু রিক্সার কোনো খবর নেই। ক্লাস শুরু হতে আর মাত্র 1 ঘন্টা বাকি। রাস্তায় যে জ্যাম নির্ঘাত, আধা ঘন্টা তো লাগবেই। এভাবে সময় গেলে আজকে দেরি হবে নিশ্চিত। দুজনের কপালেই চিন্তার ভাঁজ। একটা রিক্সাও কি আসবে না? দুজন এসব ভাবতে ভাবতে হঠাৎই একটা রিক্সা দেখা মেলে। ওরা দুজন একসাথে জোরে রিক্সা মামাকে ডাক দিলে রিক্সা মামা কিভাবে যেন মাহিমের সামনে এসে দাঁড়ায়। মাহিম সানজিদার দিকে তাকিয়ে বিজয় মার্কা একটা হাসি দেয়। সানজিদা সেই হাসি দেখে খুব রাগ করে আর কষ্টও পায়, কারণ মাহিম তো চলে যাবে। ও এখন কি করবে? ওর মনে হচ্ছে আজ দিনটাই ওর খারাপ। বেচারি মুখ কালো করে একটু দূরে গিয়ে চুপচাপ অন্য রিক্সার জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে মাহিম রিক্সা মামাকে জিজ্ঞেস করে ভার্সিটিতে যাবে কিনা। সে উত্তরে বলে যাবে। মাহিম খুশি হয়ে যেই রিক্সায় উঠবে, তখন কেন জানি ও একবার সানজিদার দিকে তাকায়। ও দেখে মেয়েটা মাথা নিচু করে, মুখটা মলিন করে চুপচাপ দাঁড়িয়ে আছে। এই করুণ দৃশ্য দেখে মাহিমের নিজেকে খুব খারাপ পাষাণ একটা মানুষ মনে হলো। ও রিক্সায় না উঠে মামাকে আস্তে করে বলে, মামা, আপনি ওই মেয়েটাকে ভার্সিটি নিয়ে যান, আমি ভাড়া দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা মামা। মাহিম ভাড়া দিয়ে রিক্সা মামাকে সানজিদার কাছে পাঠিয়ে দেয়। রিক্সা মামা সানজিদার সামনে গিয়ে বলে, আপা আসেন। সানজিদা মাথা তুলে অবাক হয়ে রিক্সা মামার দিকে তাকায় আর মনে মনে বলে, আরে এটা তো মাহিমের রিক্সা, এখানে কি করে? এটা ভেবে ও সাথে সাথে মামাকে জিজ্ঞেস করে, আপনি না ওকে নিয়ে যাচ্ছিলেন, তাহলে আবার আমাকে কেন? মামা কইছে আপনারা নিয়ে যাইতে, উঠেন জলদি। সানজিদা আবার মাহিমের দিকে তাকায়। ওদের চোখাচোখি হয়। মাহিম দ্রুত অন্যদিকে তাকিয়ে রিক্সা খোঁজার ভান করে। সানজিদা অসম্ভব খুশি হয়। ও ভাবতেও পারেনি মাহিম ওর জন্য নিজের রিক্সা ছেড়ে দিবে। ও দ্রুত রিক্সায় উঠে বসলে রিক্সা মামা রিক্সা ঘুরিয়ে মাহিমের সামনে দিয়ে সানজিদাকে নিয়ে চলে আসে। ওদের আবারও একবার চোখাচোখি হয়। মাহিম ওর মনে আলাদা একটা শান্তি পায়। ও নিজেকে বলে, ভালো করেছি। একটা মেয়েকে এভাবে একা এখানে ফেলে আমার চলে যাওয়াটা ঠিক হতো না। যাই, এবার সামনের দিকে হাঁটা দেই, যদি একটা রিক্সা পাওয়া যায়, না হলে হেঁটেই যেতে হবে আজকে। সানজিদা আধা ঘন্টার মধ্যে ভার্সিটিতে পৌঁছে যায়। ভাড়া দিতে নিলে রিক্সাওয়ালা মামা বলে, আপা আপনার ভাড়া ওই মামা দিয়ে দিছে, আপনার আর দেওয়া লাগবো না। বলেই সে চলে যায়। সানজিদা অবাক হয়ে তাকিয়ে থাকে। মাহিমে তো অদ্ভুত কেন, ও ঠিক বুঝতে পারছে না। প্রথমে নিজের রিক্সা দিয়ে দিল, এখন শুনছে ভাড়া নাকি দিয়ে দিয়েছে। এমন কেউ করে নাকি কখনো? সানজিদা সব ভাবতে ভাবতে ক্লাসে চলে আসে। ক্লাসে এসে ওর বান্ধবীদের সাথে আড্ডা দিতে দিতে স্যার চলে আসে। সানজিদা আশেপাশে তাকিয়ে মাহিম এখনো আসেনি, অথচ স্যার চলে এসেছে। সানজিদার দিকে অনেক চিন্তা শুরু হয়। এতক্ষণ তো লাগার কথা না আসতে, কিছু হলো না তো আবার? সানজিদার খুব চিন্তা হচ্ছিল এবং খারাপ লাগছিল। ওর বান্ধবীরা বেশ কয়েকবার জিজ্ঞেস করেছে কি হয়েছে ওর, তো ও শুধু ইশারা বলেছে যে কিছু হয়নি। সানজিদার মন চাচ্ছিল মাহিমকে একটা কল দিবে, কিন্তু মাহিমের নাম্বারটা ওর কাছে নেই। চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে মেয়েটা। ঠিক এমন সময় ক্লাসের মেন গেট থেকে আওয়াজ আসে, স্যার আসতে পারি? সবাই মাহিমের দিকে তাকিয়ে আছে, আর সানজিদা ওকে দেখে যেন প্রাণ ফিরে পায়। স্যার একটু কথা শুনে ভিতরে আসার অনুমতি দেয়। মাহিম ক্লাসে ঢুকে পিছনে এসে বসতে যাবে, তখন সানজিদার সাথে ওর আবার চোখাচোখি হয়। সানজিদা চোখ দেখে মনে হলো সানজিদা ওর কাছে ক্ষমা চাচ্ছে। মাহিম চুপচাপ এসে শুভ আর তাসনিয়ার পাশে বসে। শুভ আস্তে করে জিজ্ঞেস করে, কিরে ভাই, আজ তোর এত দেরি হলো কেন? রাস্তায় অনেক জ্যাম ছিল আর রিক্সাও পাচ্ছিলাম না নতুন জায়গায়। কাল থেকে আরো আগে বের হতে হবে দেখছি। ও, বলে রাখা ভালো যে সানজিদাও প্রতিদিন আগে আগে বের হয়, কিন্তু গতকাল রাতে ঠিক মতো ঘুম হয়নি বলে আজকে সকালে একটু লেট হয়ে বের করে হয়েছিল। ওরও দেরি হতো যদি মাহিম তার নিজের রিক্সাটা ওকে দিয়ে দেওয়ার সানজিদা ঠিক সময় এসে পৌঁছতে পারে, কিন্তু মাহিম পারেনি। যাই হোক, এরপর একটা না দুটো ক্লাস হয়ে ব্রেক দেয়। তাসনিয়া বলে ওঠে, তুই তো নাস্তা করিস না তো সকালবেলা, তাই তোদের জন্য স্যান্ডউইচ বানিয়ে এনেছি, চল ক্যান্টিনে বসে খাবি। তোদের মাঝে আমাকে টানছিস কেন? যা, তোরা একসাথে বসে খা, আমার ক্ষুধা নেই।
তাসনিয়া শুভকে ইশারা করে শুভ জোর দিয়ে বলে, দোস্ত আজেরা কথা বলিস না তো। দেখ ও কত কষ্ট করে আমাদের খাওয়াবে বলে বানিয়ে এনেছে। প্লিজ না করিস না, না হলে ও কষ্ট পাবে। চল প্লিজ। মাহিম শুভর দিকে তাকিয়ে আবার তাসনিয়ার দিকে তাকায়। তাসনিয়া অসহায় মুখ করে থাকে। রৌনক বড় একটা নিঃশ্বাস ছাড়ে। তোরা আর ভালো হবি না, ঠিক আছে চল। তাসনিয়া খুব খুশি হয়। এরপর ওরা তিনজন ক্যান্টিনে চলে যায়। সানজিদা ওদের দেখে দুইটা ব্রেঞ্চ সামনে বসায় ও কান পেতে এতক্ষণ সব শুনছিল। সানজিদার মনটা অজান্তেই খারাপ হয়ে যায়। ওর পেছনে একটা বড় কারণ আছে। সানজিদাও কিছুক্ষণ পর ওর বান্ধবীর বলে ক্লাসের বাইরে চলে আসে। এসে লুকিয়ে লুকিয়ে ক্যান্টিনের দিকে আসে। এসে দেখে মাহিম, শুভ আর তাসনিয়া হাসি মজা করে নাস্তা করছে। তাসনিয়া মাহিমকে নিজ হাতে একটু খাইয়ে দিল। মাহিম অনেকবার না করলেও শেষ পর্যন্ত তাসনিয়া ওকে খাইয়ে দেয়। সানজিদা এসব আড়ালে লুকিয়ে দেখছিল। কখন যেন অজান্তেই ওর চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। মাহিম খেতে খেতে হঠাৎ সামনের দিকে তাকালে এক ঝলক সানজিদাকে দেখে। সানজিদা মুহূর্তে নিজেকে লুকিয়ে ফেলে এবং দ্রুত ওয়াশরুমের দিকে চলে যায়। মাহিম দ্রুত উঠে এসে চেক করে যে সানজিদা ছিল কিনা, কিন্তু ও আস্তে আস্তে সানজিদা চলে গিয়েছিল, তাই ও আর কাউকে দেখে না। কিন্তু ওর মনে হলো ও স্পষ্ট সানজিদাকে দেখেছে। ও আবার শুভ আর তাসনিয়ার কাছে গিয়ে বসে। শুভ অবাক হয়ে জিজ্ঞেস করে, কিরে কি হলো হঠাৎ? তাসনিয়াও অবাক হয়ে জিজ্ঞেস করে, কি রে ভাই, কি হলো? এভাবে দৌড় দিলি কেন? কোনো সমস্যা? না না, এমনি। বাদ দে, তাড়াতাড়ি খাওয়া শেষ কর, ক্লাসে যেতে হবে। ওকে, তোর যে মাঝে মাঝে কি হয় আমরা বুঝি না। নারীহীনতা, এই অবস্থা আমার ভাইটার। হা হা হা। একদম ঠিক বলেছো তুমি। শুভ আর তাসনিয়া হাসাহাসি করছিল। মতে কলটা রিসিভ করে কানে দেয় আর বলে, হ্যালো। কিরে ঘুমাচ্ছিস? কয়টা বাজে খেয়াল আছে? কয়টা? 9টা বাজে। ও তো কল দিয়েছিস কেন বল? দোস্ত তাসনিয়ার বার্থডে সামনে, ওকে কি দেওয়া যায় একটু বল না। আমার মাথায় কিছুই আসছে না। আমার কি গার্লফ্রেন্ড আছে যে আমি এসব জানবো? তোর মাথায় মনে হয় কোনো বুদ্ধি নেই। আরে তুই ছাড়া আমার কি আছে বল, তাই তোকে জিজ্ঞেস করেছি। তুই? আচ্ছা শোন, তাসনিয়া খুব সিম্পল একটা মেয়ে। তুই ওকে নিয়ে ভালো কোনো একটা জায়গায় যা, মানে ভালো রেস্টুরেন্টে, আর ওকে একটা লকেট বা এমন কিছু একটা গিফট দিতে পারিস। আশা করি তাতেই ও খুশি হবে। শুভ অসম্ভব খুশি হয়ে বলে, দোস্ত এর জন্যই তোকে আমার এত ভালো লাগে। তোর কাছে হেল্প চাইলে তুই কখনো না করিস না। তুই বাইরে থেকে অনেক শক্ত হলেও তোর ভিতরটা অনেক নরম। তোর যে প্রেমিকা হবে সে যে কতটা লাকি হবে তা সে নিজেও জানবে না। থ্যাঙ্কস দোস্ত, তাহলে আমি সব ঠিক করি। যা। শুভ ফোন রেখে দেয়। মাহিম কিছুক্ষণ শুয়ে থেকে উঠে ফ্রেশ হয়ে কিচেনে যায়। ফ্রিজ খুলে একবার চোখ বুলিয়ে দেখে খাবার কিছুই নেই। থাকবে কিভাবে? মাসে 1 কি 2 বার রান্না করে, তাও মজা হয় না। কি আর করার, বাধ্য হয়ে অনলাইনে খাবার অর্ডার করে। 15 মিনিটের মধ্যে ওর খাবার চলে আসে। খাওয়া শেষ করে ও বারান্দায় চলে যায় ওর পছন্দের সঙ্গীকে নিয়ে। রৌনক কাঠের চেয়ারটাই বসে ওর সঙ্গীকে কোলে তুলে নেয়। এরপর আস্তে আস্তে করে সুর তোলে। হ্যাঁ, ওর সঙ্গীটাই আর কেউ না, ওর পছন্দের গিটার। চোখ বন্ধ করে এই অন্ধকার শহরটার মাঝে নিজেকে বিলিয়ে দিয়ে ঠান্ডা হিমশীতল বাতাসের স্পর্শে ও গিটারে সুর তুলতে থাকে। অনেক ভালো গিটার বাজাতে পারে, কারণ ওর একাকিত্বের সঙ্গী এটাই। আজ মন চাচ্ছে একটু গান গাইবে। ও তাই গিটার বাজাতে বাজাতে একটা গান ধরে। গানটা অনেকটা বেদনাময় ছিল। হয়তো এই গানটার মধ্যে মাহিম ওর কষ্টগুলো ভাসিয়ে দেয়। অনেকটা সময় গুনগুন করে ওর রুমে চলে আসে। এসে ল্যাপটপ নিয়ে কাজ করতে বসে। বলে রাখা ভালো, মাহিম হাইলি পেইড একজন প্রোগ্রামার আর গ্রাফিক্স ডিজাইনার। ও ফরেন মার্কেট অনলাইনে বেশি কাজ করে। মাসে কম হলেও 2-3 লাখ টাকা ইনকাম করে, যা ও কাউকে বলেনি। এসব টাকার অর্ধেক টাকাও প্রতি মাসে একটা মসজিদে দান করে। কেন করে না সামনে জানানো হবে। ওর পেন্টিং কাজগুলো শেষ করে ও ঘুমিয়ে পড়ে। সকালের অ্যালার্ম বাজলে অনেক কম কষ্টে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয় ভার্সিটির জন্য। মাহিম বাসায়
বাইরে এসে দেখে আকাশটা কেমন জানি মেঘলা। কালে তো রোদ ছিল, আর আজ মেঘলা। ওর কাছে হিসাবটা মিলে না। ও কি যেন ভেবে ওর ছাতাটা ব্যাগে ভরে নেয়, তারপর রিক্সা নিয়ে ভার্সিটিতে চলে আসে। কালকের রাত থেকে এখন পর্যন্ত একবারও মাহিমের সাথে সানজিদার দেখা হয়নি। শুধু তাই না, মাহিম সানজিদাকে নিয়ে ভাবেওনি, কারণ ও অনেক ভেবে দেখলো যে সানজিদার সাথে ওর যতবারই দেখা হয়েছে কিংবা যাই হয়েছে, ওদের মাঝে উল্টাপাল্টা কিছু না কিছু হয়েছেই, যা ও আর চায় না। তাই সানজিদার চ্যাপ্টার ক্লোজ। ও রহস্য উদ্ঘাটন করে কোনো লাভ হবে না। তাই সবকিছু মিলিয়ে অন্যদের মতো সানজিদাকেও বাদের খাতায় ফেলে দিয়েছে। ক্লাসে এসে সানজিদার দিকে একবারও না তাকিয়ে চুপচাপ ও শুভর কাছে চলে যায়। ওদের সাথে টুকটাক কথা বলে। এদিকে সানজিদা অনেকবার মাহিমের দিকে তাকালেও আজ একবারও ওদের চোখাচোখি হলো না। গত 2 বছর যেমন ছিল সবকিছু আবার তেমন হয়ে যায়। সেদিন ছুটির পর ঠিক অঝোর ধারায় বৃষ্টি নামে। যে যার মতো করে বাসায় চলে যায়। মাহিম খুশি হয়ে ওর ছাতাটা বের করে ক্যাম্পাসের বাইরে আসতেই দেখে সানজিদা এক কোনায় মন খারাপ করে দাঁড়িয়ে আছে। হয়তো এই অঝোর বৃষ্টিতে কিভাবে বাসায় যাবে তার জন্য চিন্তা, মন খারাপ করে দাঁড়িয়ে আছে। মাহিম এসব ভেবে ওকে ইগনোর করে চলে যাচ্ছিল, কিন্তু কেন জানি পারলো না। ও সানজিদার কাছে গিয়ে ওর হাতের ছাতাটা ওকে দিয়ে দিল। সানজিদা হঠাৎ করে মাহিমকে দেখে চমকিত হয়, তাও আবার এভাবে ছাতা হাতে দেখে। ও কিছুই বলার আগে মাহিম বলে, বৃষ্টির বেগ অনেক বেশি, কখন থামবে ঠিক নেই। তুমি এটা নিয়ে বাসায় চলে যাও, না হলে এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে তার ঠিক নেই। ধরো। আমাকে ছাতা দিলে তুমি যাবে কিভাবে? আমি ছেলে মানুষ, চলে যেতে পারবো, সমস্যা হবে না। জলদি ধরো। সানজিদা অবাক হয়ে শুধু তাকিয়েছিল মাহিমের দিকে। একটা কথা বলে রাখা ভালো যে মাহিম কিন্তু সানজিদার চোখের দিকে তাকাচ্ছিল না, নিচের দিকে তাকিয়ে সব বলছিল। সানজিদা ছাতা ধরে না দেখে মাহিম জোর করে হাতে ছাতাটা চেপে দিয়ে চলে আসে। সানজিদাকে কিছু বলতেও দেয় না। সানজিদা অবাক হয়ে শুধু মাহিমের দিকে তাকিয়ে থাকে, কখন যেন ভিড়ের মাঝে হারিয়ে যায়। এরপর সানজিদা ছাতা নিয়ে বাসায় চলে আসে। এসে ছাতাটা মুছে সুন্দর করে রেখে দেয় পরের দিন ক্লাসে দিয়ে দিবে বলে। কিন্তু একটানা 2 দিন হলো মাহিম ভার্সিটিতেই আসে না। সানজিদার কেমন জানি অস্থির লাগছে। মাহিমের কি হলো, কেন ভার্সিটিতে আসছে না, কিছুই জানে না ও। কি করবে তাও বুঝতে পারছে না ও। ওর বাসায় যে নক করবে তার সাহস পায় না। সানজিদা বুদ্ধি করে শুভ আর তাসনিয়ার আশেপাশে ঘুরতে থাকে, কিন্তু ওদের বুঝতে দেয় না। ওরা মাহিম নিয়ে কিছু বলে কিনা তা শোনার জন্য এই বুদ্ধি। একদিন সানজিদা ওদের ঠিক সামনে বসলে তাসনিয়া শুভকে বলছে, আচ্ছা, ও কবে সুস্থ হবে? আজ 4 দিন হলো, এখনো বাসায় পড়ে আছে। তুমি কিছু জানো? গায়ে অনেক জ্বর, তার উপর একা থাকে। আমি 2 বার দেখা করতে গিয়েছি, আমাকে আর যেতে না করেছে। ওর যে রাগ, আমি আর ভয়ে যেতে পারিনি। প্রতিদিন কল দিয়ে জিজ্ঞেস করি কেমন আছে, শুধু বলে আছি। কেমন লাগে বলো? ও যে কেন সেই দিন এইভাবে বৃষ্টিতে ভিজে বাসায় গেল আমি বুঝলাম না। এখন অসুস্থ হয়ে পড়েছে, আমাদেরও যেতে দেয় না। আমাকে তো যেতেই না করেছে, আমিও নাকি অসুস্থ হয়ে যাব। এটা কোনো কথা বলো? দোয়া করো, আর কি করব বলো? সানজিদা বুঝে যায় ওর ধারণাই সঠিক। মাহিম খুব অসুস্থ, তাই এতদিন ধরে ভার্সিটি আসে না। সানজিদা কোনো কিছু না ভেবে হঠাৎ করে কাউকে কিছু না বলে ক্লাস থেকে বেরিয়ে পড়ে। ক্লাসের স্যার সহ সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। ও রিক্সা নিয়ে সোজা বাসায় চলে আসে। এসে মাহিমের বাসায় বেল দেয়। থেমে থেমে 3টা বেল দেওয়ার পর মাহিম যখন দরজা খুলে না, সানজিদার কপালে তখন বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করে। ও দরজায় জোরে জোরে বাড়ি দিয়ে মাহিম মাহিম বলে ডাকতে থাকে। প্রচন্ড পরিমাণের হার্টবিট বেড়ে গেছে, কারণ মাহিম ওর জন্যই অসুস্থ। ও বুঝতে পারেনি মাহিম বৃষ্টিতে ভিজে বাসে যাবে সেদিন, তাহলে কোনোদিন ছাতাটা নিত না। স্টেজ বাড়িটা দিয়ে যখন সানজিদা কাউকে ডাকতে যাবে ঠিক তখনই মাহিম দরজা খুলে। সানজিদা রীতিমতো দৌড়ে আসে। এসে দেখে মাহিমের চোখ মুখ ফুলে লাল হয়ে আছে। ও কোনো কিছু না ভেবে মাহিমের কপালে গায়ে হাত দেয়। দেখে জ্বরে আগুন হয়ে আছে পুরো শরীর। মাহিম কিছু বলতে যাবে তার আগেই ওরা হাত ধরে সানজিদা ও
ওকে ওর বেডরুমে নিয়ে যায়, ওকে এক প্রকার জোর করে শুয়ে দেয়, তারপর দ্রুত জলপটি এনে দিয়ে দেয়। এদিকে মাহিম এসব দেখে আকাশ থেকে পড়ছে, ও যে সানজিদাকে কিছু বলবে তারও সুযোগ পাচ্ছে না। এদিকে সানজিদা দ্রুত একটা ডাক্তারকে কল করে মাহিমের বাসায় নিয়ে আসে। মাহিম ডাক্তারকে দেখে আরো অবাক হয়, তবে সানজিদার দিকে তাকিয়ে ও কিছু বলার সাহস পায় না। সানজিদাকে কেমন অস্থির, চিন্তিত আর পাগল পাগল হয়ে আছে, যেন ওর অসুস্থতা সানজিদার কোনোভাবেই মেনে নিতে পারছে না। ডাক্তার মাহিমকে দেখে একটা ইঞ্জেকশন দিয়ে দেয়, সানজিদাকে বলে, ওকে, এই ইঞ্জেকশনটা না দিলে ওর অবস্থা আরো খারাপ হয়ে যেত। তুমি আমাকে ডেকে ভালো করেছো। কি হয় তোমার? সানজিদা মাহিমের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, আমার আপন কেউ। ডাক্তারটা বয়স্ক থাকা উনি অল্পতেই অনেক কিছু বুঝে যান। তিনি হাসি দিয়ে সানজিদার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, ওর খেয়াল রেখো, ঠিক মতো ঔষধগুলো খাইয়ে দাও। এতদিন মনে হয় কোনো ঔষধ খাইনি, তাই জ্বরটা বসে গিয়েছে। তোমার যত্নই ওকে সুস্থ করতে পারবে আল্লাহ চাইলে। ঠিক আছে আঙ্কেল। কোনো সমস্যা হলে আমাকে ডাক দিও মা। জি আঙ্কেল। টাকাটা পরে দিও, সমস্যা নেই। ডাক্তারটা সানজিদার পূর্ব পরিচিত ছিল বিধায় টাকা মাত্র তিনি চলে আসেন, না হলে সাধারণত উনি ক্লিনিক ছেড়ে আসে না। ডাক্তার চলে গেলে সানজিদা দরজা লাগিয়ে মাহিমের কাছে এসে ওর পাশে বসে জলপটিটা চেঞ্জ করে দেয়। মাহিম এবার সানজিদাকে কিছু বলার জন্য ওর দিকে তাকিয়ে দেখে সানজিদা নিঃশব্দে কাঁদছে, গাল বয়ে চপচপ করে অশ্রু গড়িয়ে পড়ছে। মাহিম এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে যায়। ও কাপা কণ্ঠে প্রশ্ন করে, এই মেয়ে, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে? সানজিদা উত্তরে কিছুই বলে না, শুধু মাথা নিচু করে কেঁদে যাচ্ছে। মাহিম অবাক হয়ে তাকিয়ে আছে সানজিদার দিকে। বেচারা এত অসুস্থ, কি যে করবে মাথায় আসছে না। তাও শরীরের সব শক্তি এক করে সানজিদার হাতের উপর ওর হাতটা রাখে, আর অমনি সানজিদা কিছুটা আওয়াজ করে কেঁদে উঠে। মাহিম সানজিদার হাতটা শক্ত করে ধরে বলল, প্লিজ এভাবে না কেঁদে আমাকে বলো কি হয়েছে। সানজিদা কাঁদতে কাঁদতে বলে, আমার জন্য তুমি এইভাবে অসুস্থ হলে? কে বলেছিল এতটা উদার হতে আমার জন্য? কেন সেদিন আমাকে ছাতা দিতে গেলে? আমি না হয় ভিজে আসতাম, আমি না হয় অসুস্থ হতাম, কিন্তু তুমি কেন এমন করলে? তুমি তো আমাকে পছন্দই করো না, আমাকে দেখতেই পারো না, তাহলে কেন এমন করলে? কেন? সানজিদা অঝরে কাঁদছে। মাহিম কাঁপা কাঁপা কণ্ঠে বলে, দেখো, আমি আমার দায়িত্ব পালন করেছি, আর কিছু না। তুমি শান্ত হও প্লিজ। আর কে বলেছে আমি তোমাকে পছন্দ করি না? অবশ্য করি। শেষ কথাটা বলতে বলতে মাহিম চুপ হয়ে যায়। সানজিদা কান্না থামিয়ে দেখে মাহিম চোখ বন্ধ করে আছে, মানে একশনের জন্য ও ঘুমিয়ে পড়েছে। সানজিদা দ্রুত চোখ মুছে মাহিমের গায়ে কাঁথা দিয়ে ঢেকে দিয়ে ওর কপালে জলপট্টি দিতে থাকে। সানজিদা এই প্রথম কোনো ছেলেকে এতটা কাছ থেকে দেখছে। ও আস্তে করে মাহিমের গালে হাত দিয়ে ছুঁয়ে দেখে, ওর ভেতরে অন্যরকম একটা অনুভূতি হয়। সানজিদা মাহিমের মুখের কাছে এসে আস্তে আস্তে করে বলে, মাহিম, তুমি বড়ই অদ্ভুত একটা ছেলে। আমার জন্য কত ছেলে পাগল, কিন্তু তারা কোনোদিন তোমার মতো করে আমাকে স্পেশাল ফিল করায়নি। তুমি কোনোদিন আমার দিকে ঠিক মতো তাকাওনি, তারপরেও তুমি আমার জন্য এত কিছু করলে। আমি বুঝতে পেরেছি মাহিম, সত্যি বলতে তুমি বুঝিয়েছো আমাকে যে আমাকে যেসব ছেলেরা পছন্দ করে তারা শুধু আমার বাইরের রূপটাকেই পছন্দ করে, কেউ আমাকে আমার সত্যিকারের আমিটাকেই পছন্দ করে না কিংবা ভালোবাসে না। তুমি যে কত ভালো এবং বড় মনের মানুষ তার প্রমাণ আমি পেয়েছি। সত্যি তুমি আমার মনের মতো একজন মানুষ হয়ে গেলে। আই উইশ আমি কোনোদিন তোমাকে এগুলো বলতে পারতাম। আই উইশ। সানজিদা সারাদিন মাহিমের সেবা করে। রাত 1টার দিকে মাহিমের ঘুম ভাঙে। এখন অনেকটা জ্বর কমে গিয়েছে। ও আস্তে আস্তে চোখ মেলে তাকিয়ে দেখে সানজিদা ওর হাতটা আঁকড়ে ধরে ঘুমিয়ে আছে মাটিতে বসেই। মাহিম এই দৃশ্য দেখে কষ্ট পায়। ও আস্তে করে সানজিদা বলে ডাক দেয়। সাথে সাথে সানজিদা তড়িঘড়ি করে উঠে কি কি বলে মাহিমের দিকে তাকায়। মাহিম ওকে থামিয়ে বলল, আহা, অস্থির হচ্ছ কেন? আমি ঠিক আছি। তুমি এভাবে মাটিতে শুয়ে থেকো না, ঠান্ডা লাগবে। তুমি চুপ করো, দেখি তোমার জ্বরটা আছে কিনা। সানজিদা মাহিমের কপালে হাত দিয়ে দেখছে জ্বর আছে কিনা। দেখে জ্বর নেই। দেখে ও বলে, তুমি একটু বসো, আমি তোমার জন্য স্যুপ বানিয়ে আনি।
তুমি না খেয়ে আছো, অনেকক্ষণ হবে। এসব লাগবে না, আমি কিছু খেয়ে নিবনি। তুমি তোমার বাসায় যাও, তোমার বাবা মা চিন্তা করবেন। সঞ্জিতা মাহিমের কাছে এসে বলে, আমার জন্য চিন্তা করার মতো কেউ নেই। আমি তোমার মতোই একা থাকি। আর ডাক্তার আঙ্কেল কি বলে গিয়েছে মনে নেই? আমি যেন তোমার পাশে থাকি। সো তুমি চুপচাপ শুয়ে থাকো। বলে সঞ্জিতা চলে আসে মাহিমের কিচেনে। এসে দেখে এখানে কিছুই নেই। দ্রুত ও বাসায় গিয়ে চিকেন স্যুপ বানাতে যা যা লাগে তা নিয়ে এসে বানাতে থাকে। এদিকে মাহিম শুয়ে আছে, ভাবছে। সঞ্জিদা এই যান্ত্রিক শহরে একা থাকে, কিন্তু কেন? ওর বাবা মা কোথায়? এত সুন্দরী একটা মেয়ে এভাবে একা থাকাটা কেমন বেমানান লাগে। না, ওর কাছ থেকে সব জানতে হবে। না, এখন না। সারাটা দিন ও আমার সেবা করেছে, ওকে এখন কোনো প্রশ্ন করা ঠিক হবে না। মাহিম এসব ভেবে চোখ বন্ধ করে কিছুক্ষণ শুয়ে থাকে। ওর শরীরটা আসলেই অনেকটা দুর্বল, কোনো শক্তি পাচ্ছে না। একটু পরই সঞ্জিতা স্যুপ নিয়ে চলে আসে। ও মাহিমকে ধরে উঠিয়ে বসে ওর হাতে স্যুপের বাটিটা দিতে গিয়েও আবার থেমে যায়। মাহিম অবাক হয়ে বলে, কি হলো? বাটিটা দাও। সঞ্জিতা মাথা নাড়িয়ে ইশারায় না না করে। মাহিম আশ্চর্য হয়ে প্রশ্ন করলো, তাহলে খাবো কিভাবে? সঞ্জিতার লজ্জাসিক্ত মুখখানা নিয়ে আস্তে করে বলল, আমি খাইয়ে দিব, তোমার শরীর দুর্বল, যদি পড়ে যায়। মাহিম সঞ্জিতার কথা শুনে হা হয়ে তাকিয়ে আছে, কিন্তু ওর মন চাইল না সঞ্জিতাকে বাধা দিতে, কারণ বাধা দিলে মেয়েটা মনে আঘাত পাবে, যা মাহিম চায় না। ও অনেক কষ্টে ওর হাত উঠিয়ে সঞ্জিতার চোখ দুটো মুছে দেয়। সঞ্জিতা চমকে যায় আর খুব লজ্জা পায় মাহিমের স্পর্শ পেয়ে। মাহিম সঞ্জিতাকে হাসানোর জন্য বলল, কি সুন্দর কপাল আমার। ভার্সিটির সব ছেলেরা যেই সুন্দরীর জন্য পাগল, সে এখন আমাকে খাইয়ে দিবে। আমার জীবনটা আজ ধন্য। থুকু তেজপাতা হয়ে গেল। হা হা হা। সঞ্জিতা মাহিমের কথা শুনে মুচকি হাসে আর লজ্জাও পায়। ও আর কিছু না বলে চামচের স্যুপ নিয়ে মাহিমের মুখের দিকে এগিয়ে দেয়। মাহিম সঞ্জিতার চোখের দিকে তাকিয়ে খেয়ে নেয়। তা মাত্র ওর এত ভালো লাগে, ও অসম্ভব খুশি হয়ে বলে, ওয়াও, খুব মজা তো, প্লিজ আরো দাও। সঞ্জিতা মুচকি হেসে খুশি হয়ে মাহিমকে বাকি স্যুপটা নিজে হাতে খাইয়ে দেয়। খাওয়া শেষ হলে মাহিম সঞ্জিতাকে বলে, কত বছর পর যে কারো হাতের রান্না খেয়ে এত তৃপ্তি পেলাম, তোমাকে বোঝাতে পারবো না। অসংখ্য ধন্যবাদ তোমাকে। হয়েছে। আচ্ছা, তুমি কি বাসায় কিছু রান্না করে খাও না? তোমার কিচেন একদম ফাঁকা, খাওয়ার মতো কিছুই নেই। আসলে আমি তো রান্না জানি না। মাসে একবার ইউটিউব দেখে রান্না করি, কিন্তু তা খেতে আমার অবস্থা খারাপ হয়ে যায়, তাই বাধ্য হয়ে বাইরে খাই। তাহলে কি খাও সারাদিনে তুমি? তেমন কিছু না, সকালে তো খাইই না। ভার্সিটি গিয়ে 1 কাপ চা আর পাউরুটি খাই। মাঝে মাঝে তাসনিয়া কিছু নিয়ে আসে, সেটা খাই। আর রাতে কখনো পিৎজা, কখনো পাস্তা, আবার কখনো কফি খেয়েই ঘুমিয়ে পড়ি। মাহিমের কথা শুনে সঞ্জিতা আকাশ থেকে পড়ে। ও অবাক করছে বলে, এগুলো কোনো খাবার হলো? এর জন্য তো তোমার এই অবস্থা। এখন থেকে আমি তোমাকে রান্না করে খাওয়াবো। আরে না না, কি বলছো এসব? তোমার বাড়তি কষ্ট হবে, দরকার নেই, আমি অত খাই না। কোনো কষ্ট হবে না। আমি নিজের জন্য যা রান্না করি তার একটু বাড়িয়ে তোমার জন্যও করব, তাহলেই হবে। প্লিজ না করো না, আমার খুব ইচ্ছা হয় কারোর জন্য কিছু করতে। আমাকে একটু করতে দাও প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তবে এক শর্তে দিতে পারি। কি? খাবার যা যা লাগে আমি কিনে দিব, মানে টাকা আমি দিব। এটা কেমন কথা? না না, আমিও শেয়ার হব। তাহলে তোমার মতো তুমি খেও, আর আমার মতো আমি। ওকে ওকে, রাজি। এই মেয়ে, তুমি তো সারাদিন না খেয়ে আছো, যাও কিছু খেয়ে ঘুম দাও, অনেক রাত হয়েছে। আমার ক্ষুধা নেই, তোমার সাথে গল্প করতে খুব ভালো লাগছে। আমার না মন খুলে কথা বলার মতো কেউ নেই, তোমার সাথে কথা বললে অনেক ভালো লাগে। মাহিম অবাক হয়ে তাকিয়ে থাকে। সে মেয়ে এত বান্ধবী, তার মন খুলে কথা বলার কেউ নেই। মাহিম সঞ্জিতাকে বলল, তোমার তো কত বান্ধবী, কত ছেলেরা পাগল, তাও মনের কথা শোনানোর মতো কেউ নেই। অদ্ভুত ব্যাপার। সঞ্জিতা মাথা নিচু করে বলল, সবাই তোমার মতো না মাহিম, সবাই শুধু আমার বাইরের রূপটাকেই পছন্দ করে। আমি ভেতর থেকে কেমন, কি চাই আমি, কি আমার ইচ্ছা, তার কোনো দামই দেয় না। সবাই সবার স্বার্থে আমার সাথে মিশে। সত্যি বলতে তারা আমার কেউ না, তারা সবাই ফেক। আমি সেদিন বুঝতে পেরেছি, যেদিন তুমি আমাকে ছাতাটা দিলে। একমাত্র তুমিই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলে।
বাকিরা তো আমাকে দেখে চলে গিয়েছে মজা পেয়ে। তাহলে তুমিই বলো, তাদেরকে আমি কিভাবে আমার মনের কথাগুলো বলি বলো। মাহিম স্তব্ধ হয়ে বসে থাকে। ও কল্পনা করেনি সানজিদার মতো মেয়ের জীবনে এমনও হতে পারে। ও সানজিদার হাতটা ধরে বলল, তোমার আমাকে যা বলতে মন চাই বইল। আমারও কোনো মানুষ নেই যার সাথে মন খুলে কথা বলতে পারবো। শুভ আর তাসনিয়া হলো অন্যরকম। ওরা আমাকে নিয়ে অনেক চিন্তা করে, তাই ওদেরকে কিছু বলতেও পারি না। তুমি আমাকে সব বইলো, আমি তোমার সব কথা শুনবো। তাই তাহলে এখন তোমার বাসায় গিয়ে ঘুম দাও, না হলে তুমি আবার অসুস্থ হয়ে যাবে। সানজিদা দুঃখী ভাব করে কিছুক্ষণ মাহিমের দিকে তাকিয়ে বলল, তুমি একা থাকতে পারবে? তোমার শরীর তো খারাপ। যদি আমাকে দরকার হয় আমি বরং তোমার পাশের গেস্ট রুমটাই ঘুমাই, যদি কিছু মনে না করো। মাহিম চিন্তায় পড়ে যায়, কিন্তু সানজিদার মনের মুখখানা দেখে না করতে পারে না। তাই মাহিম বলল, ঠিক আছে, ঘুমাও। সানজিদা অসম্ভব খুশি হয়। ও মাহিমকে শুইয়ে দিয়ে রুমের লাইট অফ করে পাশের রুমে গিয়ে শুয়ে পড়ে। মেয়েটা অনেক ক্লান্ত। এদিকে মাহিম মনে মনে ভাবে, সানজিদা আজ অনেক কিছু ওকে বলল। এতদিন সানজিদাকে নিয়ে ওর অনেক ভুল ধারণা ছিল। সানজিদা যে ওর মতো একা তাও ও বুঝেনি। সত্যি বলতে গেলে ওদের মাঝে পরিস্থিতিটা এমন যে তাদের একে অপরকে প্রয়োজন। যাই হোক, কালকের সকালটা ওদের দুজনের জন্য নতুন এক সকাল হবে। তবে সানজিদা আর ওর মাঝে কি সম্পর্কটার কোনো নতুন মন নিবে, নাকি এভাবে সবকিছু চলমান থাকবে, তা কেউ জানে না। আস্তে আস্তে জানা যাবে। সকাল 9টার দিকে মাহিমের ঘুম ভাঙে। ও আস্তে আস্তে চোখ মেলে এদিক ওদিক তাকায়। শরীরটা এখন ভালো লাগছে। অনেকদিন পর ও শান্তিতে ঘুমিয়েছে। বেশ হালকা লাগছিল শরীরটা। মাহিম উঠে ফ্রেশ হয়ে বাইরে আসতেই ওর মনে পড়ে যে সানজিদা তো ওর বাসায়। তাই সানজিদাকে ডাকার জন্য বাইরে আসতেই সবার আগে কিচেনের দিকে নজর যায় ওর। মাহিম অবাক হয়ে তাকিয়ে থাকে। অসম্ভব পরীর মতো সুন্দর একটা মেয়ে কোমর সমান চুলগুলো ছেড়ে দিয়ে আনমনে কাজ করছে। মাহিম এই অপরূপ দৃশ্য দেখে ঘুরে পড়ে। তার কাছে আগতেই ও আবিষ্কার করে মেয়েটার কেউ নয়, সে হলো সানজিদা। সানজিদা হঠাৎ করে মাহিমকে দেখে ওর কাছে এসে সামনে দাঁড়িয়ে পড়ে। উঠেছো? আমি একটু পরে তোমাকে ডাকতে যেতাম। জ্বর কমেছে তোমার? মাহিম সানজিদাকে এত কাছ থেকে দেখে ও কথাই বলতে পারছে না, তাই ইশারায় মাথা নাড়ায়। কিন্তু সানজিদা শিওর হতে পারছে না। যদি মাহিম মিথ্যা বলে ও চেক করবে তারও উপায় নেই, কারণ ওর দুটো হাতে আটা লাগছে। তাই সানজিদা না ভেবে মাহিমকে বলল, আমার দিকে একটু ঝুঁকো তো। মাহিম আশ্চর্য হয়ে সানজিদার কথাই সানজিদা আবার জোর দিয়ে বলল, আরে মাথাটা একটু নিচে নামাও। মাহিম ধমক খেয়ে ওর মুখটা একটু নিচু করতে সানজিদা ওর কপালটা মাহিমের কপালের সাথে লাগিয়ে দিয়ে দেখে জ্বর আছে কিনা। এদিকে সানজিদার এমন কাণ্ডে মাহিম যেন আকাশ থেকে পড়ে, কারণ হঠাৎ করে ওরা দুজন এখন এতটা কাছে যে ওদের দুজনের ঠোঁটের দূরত্ব সামান্য কিছু ইঞ্চির। মাহিম তো পুরো শকড। ওর ভিতরে কেমন জানি অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। সানজিদাকে এতটা কাছে দেখে কিছুক্ষণ পর সানজিদা সরে গিয়ে বলল, জ্বর এখন নেই, তবে রেস্টে থাকতে হবে তোমাকে, বুঝলে মিস্টার? কথাগুলো বলে সানজিদা খেয়াল করে মাহিম চুপ করে আছে। ও আবার জিজ্ঞেস করে, কি হলো, চুপ কেন? কোনো সমস্যা? মুচকে একটা হাসি দিয়ে মাথা নাড়িয়ে না বলে সানজিদা কিছুক্ষণ মাহিমের দিকে তাকিয়ে থাকলে ও উপলব্ধি করতে পারে ও কি করেছে একটু আগে। মাহিম দেখে মুহূর্তেই সানজিদার মায়াবী মুখখানা লাল গোলাপি হয়ে যায় লজ্জায়। ওকে এখন এতটা মন কাড়া লাগছিল যে মাহিমের মন চাচ্ছিল ওর হৃদয়টা বের করে সানজিদাকে দিয়ে দিত। বেচারা খুব কষ্টে নিজেকে সামলে হলরুমে এসে বসে। সানজিদা নিজের লজ্জাসিক্ত মুখখানা ঢাকতে দ্রুত নাস্তা বানাতে শুরু করে। মাহিম ওর ফোনটা হাতে নিয়ে দেখে শুভ অনেকগুলো কল দিয়েছে। ও দ্রুত কল ব্যাক করতেই শুভ রিসিভ করে বলে, কিরে, এত কল দিলাম ধরলি না যে? ভাই তুই ঠিক আছিস? হ্যাঁ, এখন ঠিক আছি। জ্বর আর নেই। গতকাল ডাক্তার দেখিয়েছি, মেডিসিন খেয়ে ঘুমিয়েছিলাম। এখন শরীরটা একটু দুর্বল শুধু। যাক, আলহামদুলিল্লাহ। চিন্তা করিস না, কালকে ভার্সিটি আসবো। ও তাহলে তো ভালোই। এদিকে জানিস কি হয়েছে? কি?
তুই তো ক্লাসে আসিস না কতদিন হলো, তার উপর গতকাল ওই যে একটা মেয়ের কথা বলেছিলাম সানজিদা আর কি, ও চলন্ত ক্লাসের মধ্য থেকে চলে গেছে, আজকেও আসেনি। স্যার আমরা সবাই অবাক হয়ে গেছি, কি যে হলো ওর কিছুই বুঝলাম না। যাই হোক, তুই ঠিক আছিস শুনে এখন অনেকটা চিন্তামুক্ত লাগছে। ও তুই চিন্তা করিস না, হয়তো কোনো জরুরি কাজে গিয়েছে মেয়েটা, চলে আসবে নে। আচ্ছা দোস্ত, আমরা আজকে আসি, একবার তোর সাথে দেখা করতে তাসনিয়া মন খারাপ করে আছে, প্লিজ আসি, এখন তো তুই সুস্থ। মাহিম সানজিদার দিকে একবার তাকিয়ে কিছুক্ষণ ভেবে বলল, আজকে এসে আর কি করবি, কাল তো ভার্সিটিতে দেখা হচ্ছেই সকালে, আর বাসার যা অবস্থা। আচ্ছা তাহলে কালকে দেখা হচ্ছে। হুম। এরপর শুভ কল কেটে দেয়। আসলে মাহিম চাচ্ছিল সানজিদার সাথে সময় কাটাতে। শুভ তাসনিয়ার চলে আসলেই সানজিদাকে যেতে হবে, কেন জানি ওর মন চায় না সানজিদা ওর থেকে দূরে যাক। অথচ এই মাহিমই কোনো মেয়েকে দেখতে পারত না এতদিন। সানজিদা ওকে কি জাদু করলো যে ওর নয়নজোড়া শুধু সানজিদাকে দেখতে চায়। মাহিম ফোন রেখে আস্তে আস্তে কিচেনের দিকে চলে যায়। সানজিদা মুচকে একটা হাসি দিয়ে বলল, আর একটু ওয়েট করো, এই রুটি কয়টা বানানো হলেই নাস্তা দিচ্ছি। মাহিম অজান্তেই মুচকে একটা হাসি দিয়ে মনে মনে বলল, ওকে পুরো বাঙালি বউদের মতো লাগছে। ও কি তা জানে আমি বলবো না? ও আবার লজ্জা পাবে। পাক না একটু লজ্জা। ও লজ্জা পেলে কেন জানি ওকে আরো বেশি মায়াবী লাগে, মন চাই ওর দিকে অসীম প্রহর তাকিয়ে থাকি। না থাক, মেয়েটাকে জ্বালিয়ে লাভ নেই, অনেক কষ্ট করছে আমার জন্য, তার চেয়ে বরং অন্য কিছু জিজ্ঞেস করি। মাহিম যখন মনে মনে এসব ভাবছে তখন সানজিদা মনে মনে বলছে, ইয়েস মাহিম এখানে দাঁড়িয়ে আছে কেন? আমার অসম্ভব নার্ভাস লাগছে। ওর চাহনিগুলো এত নেশাকাতর কেন? আমাকে অস্থির করে দেয়। ওকে আমাকে কিছু বলতে চায়, জিজ্ঞেস করব আমি কি বলতে চাই, করি না হলে এইভাবে তাকিয়ে থাকলে আমি লজ্জায় পাগল হয়ে যাব। সানজিদা মাহিমকে কিছু আর বলতে যাবে তার আগেই মাহিম জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনি নাকি চলন্ত ক্লাসে স্যারের সামনে হঠাৎ করে চলে এসেছেন, এটা কি সত্য? সানজিদা জিহ্বায় কামড় দিয়ে মাথা নিচু করে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। মাহিম মুচকি হেসে আবার বলল, তা এমন করার কারণ কি একটু বলবেন? সানজিদা এবার মাথা তুলে জোর দিয়ে বলল, এমন করব না কেন বলো? শুভ আর তাসনিয়া বলেছিল তুমি নাকি অনেক অসুস্থ, সেদিন বৃষ্টিতে ভিজে বাসায় এসেছো। আমি এইসব শুনে নিজেকে আর ধরে রাখতে পারিনি, তোমার কাছে ছুটে এসেছি। একবার ভাবো যদি না আসতাম তাহলে কি হতো? মাহিম এবার মাথা নিচু করে কিছুক্ষণ চুপ থেকে আস্তে করে বলল, কি আর হতো, হয়তো তোমাদের ছেড়ে অনেক দূরে চলে যেতাম, এই একাকিত্ব জীবনের সমাপ্তি করতো, ভালোই হতো তাই না? কথাগুলো শেষ করে মাহিম যে সানজিদার দিকে তাকায় ও দেখে সানজিদা অঝরে কাঁদছে। মাহিম এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে যায়। তাও কোনো রকম নিজেকে সামলে সানজিদাকে জিজ্ঞেস করলো, এ কি এভাবে কাঁদছো কেন, কি হয়েছে? সানজিদা কাঁদতে কাঁদতে বলল, তুমি এসব কি বললে, কেন বললে? এগুলো কেমন কথা? বলে আবারও জোরে কান্না শুরু করে। মাহিম কি করবে না ভেবে পাচ্ছে না, তাই আর কোনো উপায় না পেয়ে সানজিদার হাত ধরে একটানে ওকে ওর বুকের সাথে জড়িয়ে ধরে। সানজিদা মাহিমের বুকে আসা মাত্রই ওর কান্না থেমে যায়। মাহিম ওকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে বলছে, বোকা মেয়ে, এভাবে কেউ কান্না করে? আচ্ছা সরি, আর কখন এসব বলবো না। তুমি প্লিজ কান্না করো না, তোমাকে কাঁদাতে চাই না আমি। তুমি হলে আমার জীবনে এমন একটা মানুষ যার চোখে অশ্রু আমি কখনো দেখতে চাই না। খুব কষ্ট হয় আমার, কোনোদিন ভাবিও নি আমি কোনো মেয়ের সংস্পর্শে আসব, কিন্তু দেখো ভাগ্য আমাদের আজ কোথায় নিয়ে এসেছে। আমি সরি। সানজিদা আর না পেরে মাহিমকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তুমি আজ থেকে একা নও, আজ থেকে তোমার পাশে আমি আছি, রাখবে আমাকে? অবশ্যই রাখবো, তবে। সানজিদা মাহিমকে ছেড়ে অবাক হয়ে জিজ্ঞেস করে, তবে আবার কি? তুমি তো আমার সম্পর্কে কিছুই জানো না, আমার কিছু অতীত আছে, তুমি কিভাবে তা নিবে আমি জানি না আমি। সানজিদা কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে থাকে। ওর খুব ভয় করছে, সবকিছু তো সুন্দরভাবে যাচ্ছিল, হঠাৎ কি বললো এটা মাহিম? কেমন অতীত আছে ওর? সানজিদা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমাকে বলবে তোমার সব অতীতের কথা, আমি শুনতে চাই। এখন না, আগে নাস্তা করি চলো,
তারপর সব বলবো। ঠিক আছে, তুমি বসো, আমি নাস্তা দিচ্ছি। না, একসাথে খাবো, আসো। ওকে। তারপর ওরা একসাথে নাস্তা করে নেয়। নাস্তা শেষ করে মাহিম হলরুমে এসে সোফার উপর চুপচাপ বসে থাকে। সানজিদার হার্টবিট বেড়ে যাচ্ছে ক্রমশ। প্রায় ও দ্রুত হাতের কাজ শেষ করে 2 কাপ কফি বানিয়ে মাহিমের কাছে চলে আসে। 1 কাপ মাহিমকে দিয়ে সানজিদা ওর সামনে বসে বলল, এখন বলো, আমি শুনতে চাই সব। মাহিম 1 চুমুক কফি খেয়ে বলল, আমি যখন কলেজে পড়ি তখন আমার আপন মা মারা যান। বাস্তব জীবনটা আসলে কেমন সেদিন থেকে বুঝতে শুরু করি। আমার আপন বাবা থেকেও যেন না থাকার মতো ভান করছিল। আমি একা হয়ে যাই হঠাৎ করে। মাকে প্রচণ্ড ভালোবাসতাম। সে সবসময় আমাকে আগলে রাখত, আমাকে অনেক যত্ন করত। বাবার আচরণ তখন স্বাভাবিকই ছিল, কিন্তু মা মারা যাবার পর বাবা আমার সাথে দরকার ছাড়া কথা বলে না। মাসে মাসে শুধু টাকা দেয়। টাকা দিয়ে হয়তো ভালো থাকা খাওয়া পড়া যায়, কিন্তু টাকা দিয়ে সত্যিকারের সুখ, সঙ্গ, ভালোবাসা কিংবা একাকিত্ব দূর করা যায় না। তার জন্য আপন মানুষদের পাশে দরকার হয়। আমি সব হারিয়ে ফেলি। মা মারা যাবার 1 বছরের মাথায় বাবা আরেকজনকে বিয়ে করে। আমি সেদিন বুঝে যাই আমার আপন বাবা আমার মাকে কোনোদিন ভালোই বাসেনি। বাবা আমার কাছে একবার জিজ্ঞাসা করেনি আমি নতুন মা চাই কিনা। সত্যি বলতে সে তো আমার সাথে কথা বলাই ছেড়ে দিয়েছে। আমি না সেখানে আর থাকতে পারি না। মায়ের স্মৃতি আর ওদের ওসব আমাকে অসম্ভব পরিমাণে ডিপ্রেশনে ফেলে দেয়। তাই আমি একদিন বাবাকে বলে নিজে আলাদা থাকার কথা জানাই। সে শুধু বলে, যা ইচ্ছা কর। আমি একটা বাসা ভাড়া নিই, সেখানেই এতদিন একা একা ছিলাম। বাবা কোনোদিন আমাকে তার কাছে ডাকেনি। আমি বুঝে যাই যে সে আর আমাকে চায় না, যেমন আমার মাকেও চাইনি। আমি ফ্রিল্যান্সিং শিখা শুরু করি, কারণ আমি বুঝে গিয়েছিলাম আমার টাকার দরকার হবে সামনে। 6 মাসে কাজ শিখে কাজ শুরু করি। বাবাকে জানিয়ে দিলাম তাকে আর আমাকে টাকা দিতে হবে না। আজ আমি মাসে 2-3 লাখ, আবার কখনো তারও বেশি টাকা আয় করি ফ্রিল্যান্সিং থেকে। তাই সিদ্ধান্ত নিলাম নিজেই একটা ফ্ল্যাট কিনবো। কথাটা কিভাবে যেন বাবার কানে যায়। সে হঠাৎ করে একদিন আমাকে ডাক দিয়ে এখানে নিয়ে আসে আর বলে এই ফ্ল্যাটটা পছন্দ হয় কিনা। আমি হ্যাঁ বললে সে সাথে সাথে এটা আমাকে কিনে দেয়। চাবিটা আমার হাতে দিয়ে বাবা কি বলেছিল জানো? আজ থেকে তুই তোর জীবন নিয়ে থাক। তোর মায়ের নামে এই টাকাগুলো ছিল যা দিয়ে তোকে এই ফ্ল্যাট কিনে দিলাম। আমার আর কোনো দায়িত্ব নেই। বাবা চলে যায়। আমি বড় হয়েছি, তাই বুঝতে পারি যে তার নতুন স্ত্রী চাই না আমি তাদের মাঝে আর আসি। আমি তখন তবে বলেছি এই কারণে যে তুমি কি এমন একটা মানুষের সাথে থাকবে যার আশেপাশে কেউ নেই তার পরিবারের। আমি বলতে গেলে নিঃস্ব। তুমি, শুভ আর তাসনিয়া ছাড়া আমার এখন কেউ নেই এই দুনিয়াতে। এমন একটা মানুষের সাথে জীবন জড়িয়ে তোমারই হয়তো ক্ষতি হবে। তাই বলছি, ভেবে দেখো। সানজিদার চোখ বেয়ে চপচপ করে অশ্রু গড়িয়ে পড়ছিল। ও মাহিমের হাতটা শক্ত করে ধরে বলল, দুটো মানুষের এক হওয়ার জন্য কি সত্যিই পরিবারের প্রয়োজন? আমি মনে করি না। পরিবার তো শুধু আমাদের ভালো মন্দ দেখে এক করে দেয়। তাদের দায়িত্ব এইটুকুই। তোমার পরিবার নেই তাতে কি? আমারও তো কেউ নেই। আমরা দুইজনই একা। আমি জানি একা থাকার কষ্টটা। তোমার সাথে থাকার জন্য আমাকে এক মুহূর্তও ভাবতে হবে না, কারণ তুমি হলে আমার মনের মতো একটা মানুষ। আমার যেমন কেউ নেই, তেমনি তোমারও তো কেউই নেই। এর চেয়ে ভালো আর কি হতে পারে বলো? আমাদের ভাগ্যটা হয়তো একসাথেই লেখা ছিল, তুমি হয়তো জানো না, কিন্তু আমি সেই প্রথম দিন থেকেই তোমাকে পছন্দ করি, কারণ তুমি একমাত্র ছেলে যে আমার রূপে অন্ধ হয়ে আমার পেছনে পেছনে ঘুরতে না। আর যেদিন প্রথম তোমার সাথে আমার দেখা হয়, সেদিনও আমি তোমার চোখে আমাকে একটা সাধারণ মেয়ের মতোই দেখেছি। আমি সব সময় মনে মনে এমন কাউকেই চাইতাম যে সে যেন আমাকে ভালোবাসে, আমার ভেতরটাকে ভালোবাসে, আমার আমিটাকে সে বোঝে। সে যেন আমার বাইরের রূপে বিভোর হয়ে আমাকে পছন্দ না করে, কারণ বাইরের এই রূপ 2 দিনের। তুমি ঠিক তেমনই একটা ছেলে মাহিম। আমি তোমাকে চাই। আমি আর অপেক্ষা করতে পারবো না। আমার শুধু তোমাকেই চাই। আমাদের এক হওয়ার জন্য কোনো পরিবার লাগবে না। আমরা একাই একে অপরের জন্য যথেষ্ট। তোমার কেউ নেই মানে? বাবা মা কোথায় তা তো বললে না। আমার বাবা মা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন। আমার মামা খালারা আমাকে বড় করেছেন। আমার বাবা মার অনেক টাকা ছিল, সেই টাকা দিয়ে এত বড় হয়েছি। আর এই ফ্ল্যাটটা মামারা আমাকে কিনে দিয়েছেন থাকার জন্য।
তারাও তো দায়িত্ব শেষ করে যে যার মতো আছে। তোমার হাত খরচ বা শপিং এর টাকা কিভাবে পাও? আমাদের আগের বাসা ভাড়া দেওয়া হয়েছে, সেখান থেকে যা টাকা আসে তা দিয়েই চলে যায়। আমার বাবা মা অনেক ভালো ছিলেন, তারা আমার জন্য অনেক কিছু রেখে গিয়েছেন। তাদের দোয়া আর আল্লাহর ইচ্ছায় বেঁচে আছি। তাই আমি চাই তুমিও ভালো থাকো আমার সাথে। আমি হয়তো তোমাকে ছাড়া আর কাউকেই মেনে নিতে পারবো না। তোমার কাছে অন্যরকম একটা শান্তি পাই। এই শান্তি আমি বাবা মার পর শুধু তোমার কাছেই পেয়েছি। আমি বোধহয় তোমাকে ভালোবেসে ফেলেছি মাহিম, সত্যি ভালোবেসে ফেলেছি। কথাগুলো শেষ করে সানজিদা মাহিমকে শক্ত করে জড়িয়ে ধরে। মাহিমও ওকে জড়িয়ে ধরে বলল, সত্যি বলতে আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। আমার চোখ জোড়া তোমার জন্য পাগল। তোমাকে না দেখলে আমার ভালো লাগে না। আমিও বোধহয় তোমাকে ভালোবেসে ফেলেছি। আমিও পারবো না তোমাকে ছাড়া থাকতে। আমিও না। আজ অনেকদিন পর মাহিম আপন কাউকে পেয়েছে। ওর শূন্য বুকটা ভরে গিয়েছে সানজিদার ভালোবাসায়। আজ ওদের খুশির দিন, অনেক বড় একটা খুশির দিন। আজ থেকে শুরু হবে। হঠাৎই হাততালির শব্দ আসে। মাহিম আর সানজিদা ভূত দেখার মতো ভয় পেয়ে তাকায়। ওরা দেখে শুভ আর তাসনিয়া দাঁড়িয়ে আছে। ওদের দুজনের চোখে অশ্রু এবং অনেক খুশি। শুভর কাছে মাহিমের বাসার এক্সট্রা একটা চাবি আছে, অনেক আগে থেকেই ছিল। মাহিম দিয়েছিল যদি কোনো দরকার পড়ে তাই। শুভ আর তাসনিয়া মাহিমকে নিয়ে অনেক চিন্তিত ছিল, তাই মাহিমের না করা সত্ত্বেও ওরা দুজন চলে আসে। ওরা ওকে দেখতে এসে ওদের এভাবে দেখে ফেলে। শুভ আর তাসনিয়া ওদের দুজনের পাশে বসে শুভ তাসনিয়াকে উদ্দেশ্য করে বলল, তাসনিয়া, আমি জানতাম ওরা এক না একদিন এক হবেই। দেখেছো, আমার কথাই সত্যি হলো। কংগ্রাচুলেশন তোদের, খুব খুশি লাগছে তোদের একসাথে দেখে। আসলেই কংগ্রাচুলেশন। আজকে তুমি আর আমি চিন্তামুক্ত। শয়তানটাকে আর এখন না খেয়ে থাকতে হবে না। হা হা হা। তাসনিয়া কথাগুলো শুনে সবাই হেসে দেয়। মাহিম আর সানজিদাও খুব খুশি হয়। সেই দিন শেষে ওরা একটা নতুন পরিবার পেল। ওরা চারজন ঠিক করে শুভ আর মাহিম ভার্সিটি শেষ করা মাত্রই ওরা ওদের প্রিয় মানুষটাকে বিয়ে করবে। সানজিদা আর তাসনিয়া খুব খুশি। সানজিদার আগে আপন কেউ ছিল না, কিন্তু মাহিমের কাছে এসে ওর ভাইয়ের মতো শুভ আর বোনের মতো তাসনিয়াকে কাছে পেয়েছে। সানজিদার খুশিতে আত্মহারা আজ। দিন শেষে ভালোবাসার মানুষটাকে কাছে পাওয়ার আনন্দটাই অন্যরকম, যা সানজিদা আর মাহিম অনুভব করছে। সবাই ভালো থাকুন।